Okay, good evening everyone. Anando, Shubulina, Pradipta, Shampa, Utsav, Ashmita, Isha, Sandeep. Please ask everybody to join, and if you have any friends, you can also ask them to join because we are going to discuss about a very interesting topic out here. No, which is যেখান থেকে মানে এমন কয়েকটা টপিক যেখান থেকে আরও অনেক কিছু জিনিস হয়েছিল ওকে সো স্টার্টিং ফ্রম দ্য বাবরি মসজিদ to the exodus of the Hindu Pandits etc. So এটা আমি normal course পড়লাম না because I wanted to deal in details with regarding this topic. তাই জন্য এবার সবার টেকনিক্যাল ইস্যু শুরু হবে আই নো হ্যালো পল্লবী জয়ন্তিকা সম্প্রীতি গুড ইভিনিং রূপসা গুড ইভিনিং তাড়াতাড়ি জয়েন করো কমন let me do one thing আমার ইনস্টাগ্রামে আমি এটা একটু শেয়ার করে দিই this is for the first time that I'm actually sharing লিঙ্কটা দিয়ে দিই 1 সেকেন্ড alright so how many people have joined hello Aditya ব্যাস 13 জন যারা যারা জয়েন করেছে তারা একবার প্লিজ ওখানে লাইক দিয়ে দাও সো দ্যাট গুড ইভিনিং বিশাখা যারা জয়েন করেছে তারা প্লিজ একটু লাইক দিয়ে দাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আজকের টপিকটা কিন্তু সিরিয়াসলি খুব ইন্টারেস্টিং ঠিক আছে বিকজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট এর আগে এই নিয়ে এরকম ডিসকাশন হয়েছে বাট ওয়ান্স ইউ
Okay, so কোথায় যেটা চলে যায়। ওকে, গুড ইভিনিং দীপন। না, নটা লাইক না, গেস 12টা লাইক আছে। তো যারা আছো তারা প্লিজ একটু লাইক দিয়ে দাও। আর এটা মানে বেসিক্যালি আমরা যেটা শুরু করেছিলাম সেটা হলো যে রাজীব গান্ধীর যে এরাটা ছিল সেটা। দেখো 17 জন আছে, 12টা লাইক আছে, তো তোমরা কিন্তু ঠিক করে লাইক দিচ্ছ না, তো ঠিক করে না লাইক দিলে কিন্তু আই উইল ফিল ভেরি ব্যাড। আর ঠিক আছে, তো থিং ইজ দ্যাট এটা এই কারণে ইম্পর্টেন্ট বিকজ আমরা 1980s-এ ইয়েটা পড়ছিলাম, ঠিক আছে। ইমিডিয়েটলি আফটার দ্য assassination of Indira Gandhi, Rajiv Gandhi, he had become the prime minister, and immediately after he became the prime minister, he was actually he got involved, or during his regime a lot of things happened, a lot of events took place which যেগুলো রিপারকেশনস 90s-এ গিয়ে হয়েছিল, ঠিক আছে। এবং সবথেকে বেশি যেটা মানে যেটা খারাপ ব্যাপার হয়েছিল during this time was that he himself was killed. LTT and all that, the the Sri Lankan civil war and all that, we will again discuss in our next class. All right. Hello Shubholina, hello Sandeep, 20 or 22 লাইক, সবাই প্লিজ লাইক দিয়ে দাও। আর প্লিজ তোমাদের বন্ধুদেরও জয়েন করতে পারো, বিকজ আজকের ক্লাসটা কিন্তু সিরিয়াসলি প্রচণ্ড ইন্টারেস্টিং। তোমরা অনেক কিছু জানবে অ্যাকচুয়ালি কাশ্মীরের এই ইস্যুটা কেন হচ্ছে, কী করে এক্সট্রিমিজম ডেভেলপ করলো, কী করে মিলিটেন্সি ওখানে ডেভেলপ করলো, কী করে ওখানে হিন্দুসের প্রতি একটা ডিফারেন্ট মানসিকতা সৃষ্টি হলো, এভরিথিং আই গেস আমি ইনফ্যাক্ট আমি এত কিছু জানতাম না, বাট দের ইজ এ সেইং দ্যাট তোমরা যখন স্টুডেন্ট থাকবে দেখবে তোমরা অত কিছু পড়বে না, বাট ওয়ান্স ইউ বিকাম টিচার্স your craving to know more, it automatically grows, because you have to be answerable to your students, right? And that will be like in an open forum. তো নিজের বেইজ্জতি করার থেকে ইটস বেটার দ্যাট ইউ নো মোর। স্টুডেন্টসরা তো কেউ বেইজ্জতি করে না, টিচার্সরা কখনো ওপেন ফোরামে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে না, ওকে, মানে আনলেস অ্যান্ড আনটিল কেউ দুষ্টামি করছে। অর টেস্টেও তোমাদের চয়েস থাকে, বাট টিচার্সদের কিন্তু কোনো চয়েস থাকে না, দে হ্যাভ টু আনসার অ্যান্ড দে আর মেন্ট ফর দ্যাট, দে আর অ্যাকচুয়ালি মেন্ট টু নো এভরিথিং, which is like technically not possible, but যাই হোক। সো আচ্ছা, গুড ইভিনিং বিশ্বজিৎ, গুড ইভিনিং বিধান চন্দ্র, আচ্ছা তুমি মহাশ্বেতা, ওকে। সো থিং ইজ কি, হাই গুড ইভিনিং এভরিওয়ান, যারা আমার ব্যাপারে যাও না তাদেরকে বলছি এখনো 18 জনই কি তোমরা এরমভাবে জয়েন করছো কেন? এই ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি জানি না এই ক্লাসটা এত কম লোকজন আসছে কেন। সবাইকে এবার দিওয়ালি মোডে চলে গেছো নাকি? only 18 people. I had expected at least 35-40, at least এইটুকু তো আশা করা যায় রে বাবা। ওয়েট, এটা তোমাদের সোশ্যাল মিডিয়া সাইটে একটু শেয়ার করে দিলে ভালো হয়। সো প্লিজ ডু দ্যাট, অ্যান্ড আই হোপ at least some people would be benefited from it. 16 আরও কমে গেল, তোমরা এত পরে পরে জয়েন করছো, দিস ইজ নট দ্য যাই হোক, আমি পড়াতে তো শুরু করি। সো গুড ইভিনিং এভরিওয়ান, আই এম সৌমিয়া সেল, ইউর আনএকাডেমি এডুকেটর, অ্যান্ড এই প্ল্যাটফর্মে বেসিক্যালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইফ দেয়ার ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং আই ট্রাই টু টেক,
and I'm a residential, and after that I was in IT for some years, and then I shifted to the civil services. I joined the services in January 2017, and I'm here at Unacademy from, I guess, September 2020. So it's been a wonderful journey so far, and you can follow me here at the first link for Unacademy, and কেউ যদি কোনো discount নিতে চাও using my code, that is Soumya10, you can take a discount. You will get a flat 10% discount on my code. And you in the sections you will also have the WBPSC exam. সেখানেও তোমরা 159 rupees for 6 months you can try, and over there you can use my code Soumya. Jai Ho. Saurabh, please concentrate on the studies. These are the list of the free test of the learners. You can have please concentrate on the topic. WBP and the general combined exam, and for the WBPSC exam, that is on October 30th. There are also notes for Unacademy, and I take special classes. Try to take special classes more or less at the first schedule. These are all the courses that I have followed so far for the subscribed learners on the Unacademy Plus platform. And today we are going to discuss about a very interesting topic in the Rajiv Gandhi era. That is just 1 second, okay? Just 1 second. Sorry. Okay, so I guess you can see special classes features holo, it will have interactive sessions, it will have pool for learners, it will have never miss a class, it will have lecture notes, as well as you can also access anytime anywhere. So আমরা basically যেটা পড়ছিলাম, we are basically doing a course on the post independence era. Okay, এত পরে পরে তোমরা কেন জয়েন করছো? আবিব শাহ, what's wrong with you? Why did you join so late? সো স্বাধীনতার পরে আমি কিন্তু আর কারো কোয়েশ্চেন উত্তর দেবো না, আই এম ডিরেক্টলি গোয়িং টু দ্য টপিক। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। তো হ্যাঁ, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হলো যে immediately after India had gained its independence in 1947, as you know, India had got a lot of issues. It had got economic crisis, it had got food crisis, it had got climate crisis, it had got war crisis, এবং কিভাবে তোমরা দেখেছো যে আমরা বেসিক্যালি ডিসকাস করেছি till 1980s, বলতে পারো till 1985 we have discussed যে ইন্দিরা গান্ধী, after the assassination of Indira Gandhi also কি করে Rajiv Gandhi, although he was being the prime minister at a very young age, at the age of 40, and he is supposedly the youngest prime minister of India so far, still he was at least trying to put everything into order. Okay, we have learned that. Now what we are going to learn is দেখো 1985 অবধি ইন্ডিয়ার অলরেডি যেই প্রবলেমসগুলো কলোনিয়াল ইন্ডিয়াতে ছিল সেই জিনিসগুলো কাটাতেই অনেক টাইম লেগে গেছিলো, around 40 years or something. After Indira Gandhi passed away, after she was killed and Rajiv Gandhi became the prime minister, তখন এমন নতুন কিছু প্রবলেম এলো যেগুলো তখনই উৎপন্ন হয়েছিল। সো 1980s অবধি ইন্ডিয়ার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল বিফোর 1947, ঠিক আছে? দ্যাট ইজ অ্যাট দ্য colonial India. Okay, be it the Khalistan movement, this Khalistan movement was also a result of the colonial India. Be it the wars and conquest etc, সেগুলোও কিন্তু colonial India মানে 1947 এর আগে ক্রিয়েট করা, তার এফেক্ট হয়েছে অনেক পরে। কিন্তু ইন্দিরা গান্ধী ফ্রম দ্য 1980s অন দ্য 1983 আমরা কন্টিনিউসলি দেখেছি অনেক নতুন জিনিস কিন্তু সৃষ্টি হয়েছে। স্পেসিফিক্যালি আমরা আজকে একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, দ্যাট ইজ ফার্স্ট উই শুড কনসিডার দ্য বাবরি মসজিদ। সেখান থেকে কী করে কাশ্মীরে ওই ইস্যুটা গেল অ্যান্ড হাউ এভরিথিং গট interlinked, as well as the Kodra issue. That is, today we are basically going to discuss the disunity and the communal problems in the 1980s and the 1990s.
সেখানে কি কমিউনাল প্রবলেমসগুলো হয়েছিল। প্রথমে যেটা হয়েছিল সেটা হলো যে উই হ্যাড দিস কাশ্মীরে প্রথম প্রবলেমটা শুরু হয়েছিল, ইনসার্জেন্সি, দেন উই হ্যাভ দ্য বাবরি মসজিদ, দেন উই হ্যাভ দ্য রাম মন্দির কনস্ট্রাকশন, দেন উই হ্যাভ দ্য গোধরা ইস্যু অ্যান্ড সো মেনি, and finally everything culminated into another war, that was Kargil war, and সেখানে ইন্ডিয়া অবভিয়াসলি ভিক্টোরিয়াস হয়েছিল। সো এই ইস্যুসগুলো আমরা জানবো and we will try to figure out how did it happen, what was the source of all these issues. ওকে, গুড ইভিনিং অপরাজিতা, বা খুব সুন্দর করে লিখেছো তো, ঠিক আছে। তোমাদের কোনো এখনো অবধি যেটা পড়িয়েছি সেখানে কারোর কোনো প্রবলেম আছে তাহলে আমি এটা বলতে পারি। এখনো অবধি আমি যেটা পড়িয়েছি সেখানে কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা বলতে পারো। আজকে এত কম কেন, এত ইম্পর্টেন্ট একটা টপিক আমার না জাস্ট মাথায় ঢুকছে না। অর্ধেকজন তো জয়েন করছে না। অনেকে জয়েন করেনি, আই ক্যান সি দ্যাট। আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, এখনো অবধি আমি যা পড়িয়েছি টিল 1980s, কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারো, or if you wish me that you want to discuss about a particular thing in these topics যেগুলো আমি আজকে পড়াবো সেটাও বলতে পারো, নাহলে আমি ডাইরেক্টলি পড়ানোতে চলে যাচ্ছি। এই আসলো বিরক্ত করতে। কি কালারগুলো অ্যাডজাস্ট করবো মানিক? 120, 143। একটা প্রথমে হলো যে তুমি নতুন আসছো এই ক্লাসে, ঠিক আছে, অ্যান্ড দেন ইউ আর ডিস্টার্বিং মি। না করবো না, তোমার থাকার হলে থাকো, নাহলে চলে যাও। কারোর প্রবলেম হচ্ছে না, এর প্রবলেম হচ্ছে। ওকে, সো ওই দেখো, দেখেছো হাউ ইরিটেটিং দিস পিপল ক্যান বি। ওকে, সো প্রথমে আচ্ছা, ফার্স্ট ইউ টেল মি দ্যাট ইন্দিরা গান্ধীর সময় থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা শুরু হয়েছিল, দ্যাট ইজ, হ্যাঁ আমার না চোখ ঝরসে যাচ্ছে, যাই হোক, ইন্দিরা গান্ধীর সময় থেকে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। কি প্রবলেম? দ্যাট ইজ বেসিক্যালি দ্য সিজ অফ কাশ্মীর আনরেস্ট। আমি এর আগের দিন বলেছিলাম যে 1987-এ একটা কাশ্মীরে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে এমন কি হলো যেটার জন্য ভায়োলেন্স ইরাপ্ট হয়ে গেল। আই এম ভেরি শিওর দ্যাট ইউ হ্যাভ ওয়াচ দ্য মুভি কাশ্মীর ফাইলস, সেখানে অনেকটা কিন্তু জিনিস দেখানো হয়েছে, বাট দে হ্যাভ বেসিক্যালি মিসড অন সাম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। সেখানে যাদের যাদের হত্যা দেখিয়েছে বা যাদের যাদের মৃত্যু দেখিয়েছে, দে ওয়ার জাস্ট ভেরি জাস্ট আ পার্ট অফ দ্য হোল ম্যাসাকার দ্যাট হ্যাড হ্যাপেন্ড, বাট এক্স্যাক্টলি যে জিনিসগুলোর জন্য হয়েছিল সেগুলোর কিন্তু প্রচণ্ড ডিপ রুটেড ছিল, ঠিক আছে। সো ফার্স্টে আমরা একবার দেখে নিই যে কাশ্মীরের প্রথম আনরেস্টটা কী করে শুরু হলো। প্রথম আনরেস্টটা শুরু হলো যখন ডটার অফ হোম মিনিস্টার মুফতি মোহাম্মদ সাইদ, তোমরা জানো দ্যাট হি ওয়াজ সামটাইম দ্য সিএম অফ কাশ্মীর, ঠিক আছে, এবং এনার যে মেয়ে ছিলেন দ্যাট ইজ মেহবুবা মুফতি, ইনিও কিন্তু she had also served as a CM of Jammu and Kashmir for quite some time, very in after 2000. ওনার বেসিক্যালি তিনখানা মেয়ে ছিল, একজন ছিল রুবায়া সাইদ, একজন ছিল হ্যাঁ রাইট, একজন ছিল হলো মেহবুবা মুফতি, আর আরেকজন ছিল যাকে নিয়ে উই আর নট গোয়িং টু ডিল। তার মধ্যে রুবায়া সাইদ কিন্তু সব থেকে বেশি she was like politically involved at certain point of time. Now why this person was selected, একে কেন টার্গেট করা হলো? কারণ ইট ওয়াজ কনসিডার্ড দ্যাট হি ওয়াজ ফ্রম দ্য কংগ্রেস তখন সেন্টারে রুল করছিল, রাজীব গান্ধীর রেজাইম ছিল, অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ বেসিক্যালি ওয়ান্টিং আ সেপারেশন বোথ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু পাকিস্তান যে জিনিসটা করে সেটা কিন্তু কি, পাকিস্তান ইট ট্রাইজ টু টেক ইট উইদিন ইটস ওন রেলম, বাট জম্মু অ্যান্ড কাশ্মীর অলওয়েজ ওয়ান্টেড টু বি আ অটোনোমাস স্টেট রাইট ফ্রম দ্য বিগিনিং। তো এটা জার্কি, তোমরা জানো যে মহারাজা হরি সিং হি হ্যাড basically signed the instrument of accession with the Indian government, that is Jawaharlal Nehru, based on certain points.
Jammu and Kashmir was not an independent state when India had gained independence. Only when the Pakistani insurgencies went inside Jammu and Kashmir and they started making a lot of militants inside Jammu and Kashmir, then Maharaja Hari Singh, who was a Hindu ruler, he was forced to sign the instrument of accession with the Indian government. And immediately Jammu and Kashmir was being a part of Indian Union but with a special character, okay, with a different constitution as well, and Article 370 ওখানে লাগু হয়ে গেল with some special features. ঠিক আছে? এই তোমরা বকবকটা থামাও তো প্লিজ। শিলাজি, প্লিজ ইগনোর দিস ফেলো প্লিজ। তোমার চোখ চলছে যাচ্ছে, তুমি একটু চশমা পরে বসো। সো ব্যাকগ্রাউন্ড হলো 1987 এর ইলেকশনস। সেখানে কি হয়েছিল? প্রথমে যেটা হয়েছে, আমরা তার আগে এই জিনিসটা দেখে নিই। ইন্দিরা গান্ধী 1975-এ শেখ আবদুল্লার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্ট সাইন করেছে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট মেমোরান্ডাম সাইন করেছিলেন। সেখানে বলা হয়েছিল ইন্টিগ্রেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হবে ফলোয়িং দ্য লাইন্স অফ আর্টিকেল 370, যেটা অনেক দিন ধরে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছিল। তখন কি হলো, দ্যাট ন্যাশনাল কনফারেন্স লিডার, এবার জম্মু অ্যান্ড কাশ্মীরে বেসিক্যালি তিনটে ছিল, মানে তিনটে পলিটিক্যাল পার্টিস ছিল। আই ডোন্ট নো ওয়্যার আই হ্যাভ রিটেন দিস, জাস্ট ওয়ান সেকেন্ড। Disputed by the precipitation demands other just one second. তিনখানা পলিটিক্যাল পার্টি ছিল। একটা তো হলো ন্যাশনাল কনফারেন্স ছিল, একটা তো হলো MUF ছিল, আর একটা হলো কংগ্রেস লেড ছিল, যেটা ছিল সেন্টারে যাওয়া। এক সেকেন্ড, আমি আগে ওখানে যাই। কোথায় কোথায় দেখলাম এত কিছু জিনিস না, মানে it was very difficult for me to actually no, this is the BABRI Masjid. And then we will also go to the Godhra incident today. Okay, we will just get into the details. So তোমাদের আগে প্রথম ইনসিডেন্টটা কি হয়েছিল বলে নি। একটা তো হলো যে ডিমান্ডটা ওরা যেটা করেছিল, তোমরা দেখবে তখন মোটামুটি সব সিনেমাগুলোই হতো যে কোনো একটা বড় মানুষের মেয়েকে বা কাউকে একটা কিডন্যাপ করে নিত মিলিটেন্টসরা, অ্যান্ড দেন দে ইউজ টু ডিমান্ড ফর কি এই মিলিটেন্টদের ছাড়তে হবে, কারণ ইন্ডিয়াতে তখন অনেক মিলিটেন্টস ওয়ার ইন ইন্ডিয়ান জেলস। ঠিক আছে? সো ওনাকে নিয়ে তখন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ইন 1989 অ্যান্ড পাকিস্তান এবং তাদের সাথে কিন্তু ISIও যুক্ত ছিল। তারা বললো দ্যাট 5 অ্যারেস্টেড মুজাহিদ্দিন ফর দেয়ার সেফ রিটার্ন। এই যে মুজাহিদ্দিন আছে, এরা কিভাবে এলো, হাউ ডিড দে বিকেম সো ইম্পর্টেন্ট, এটাও আমরা আজকে ডিসকাস করবো। রেজাল্ট কি হলো, অবভিয়াসলি যেহেতু মিনিস্টারের মেয়ে, তো অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট তো চুপ করে বসে থাকতে পারে না। এটা আমি জানি না এটা নর্মাল পিপলরা যদি অ্যাট্রাক্টেড হতো কী হতো, বাট কিপিং ফেথ অন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি উই সেড দ্যাট দ্য রুবিয়া সাইদ ওয়াজ ফ্রি। অ্যান্ড কী হয়েছিল যে যারা ওই 5 জন ডেঞ্জারাস মিলিটেন্ট তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? সেখান থেকে দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যে এই জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটা মুজাহিদ্দিন আছে, দে বিকেম হিজবুল মুজাহিদ্দিন, দ্যাট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্টিকুলার অর্গানাইজেশন। দে গট দ্য কনফিডেন্স যে আমরা যা চাইবো তাই পেয়ে যাবো। ঠিক আছে? অ্যান্ড হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য 1987 ইলেকশন। সো এটা হয়েছে 1989টা হয়েছে, এটা হলো কিন্তু এফেক্ট। অ্যাকচুয়াল কজটা হলো গিয়ে দ্য 1987 ইলেকশনস। 1987 ইলেকশনসটাকে বলা হয় যে ফারুক আবদুল্লাহ যিনি আছেন, উনি ছিলেন কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের লিডার। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও ছিল, যেটা সেন্টার রুল ছিল, অ্যান্ড দ্য মুসলিম ইউনাইটেড ফ্রন্ট ছিল। নাও হোয়াট ওয়াজ দিস মুসলিম ইউনাইটেড ফ্রন্ট? মুসলিম ইউনাইটেড ফ্রন্ট একটা ভলান্টারি অর্গানাইজেশন হয়েছিল which pledged to take the interest of the Muslim people in Jammu and Kashmir. This was an independent organization এবং এটার সাথে কিন্তু কোনো মিলিটেন্সির কোনো যোগাযোগ ছিল না ইনিশিয়ালি। প্লিজ এই জিনিসটাকে ভালো করে বোঝো। জম্মু অ্যান্ড কাশ্মীরে 3 ধরনের পলিটিক্যাল পার্টিস ছিল। একটা তো হলো কংগ্রেস ছিল, দ্যাট ওয়াজ সেন্টার। আরেকটা হলো যে আবদুল্লাহ জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ছিল, which was also secular. And the third one was totally for the Muslims, by the Muslims and in favor of the Muslim, that was the Muslim United Front. ঠিক আছে? ফারুক আবদুল্লাহ যিনি ছিলেন, তিনি ছিলেন হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের লিডার। এবং ওনাকে যখন করা হলো, ওনাকে ব্যাক করলো কংগ্রেসরা।
এবং এটা বলা হলো যে যেহেতু কংগ্রেস এবার জম্মু অ্যান্ড কাশ্মীর যদি কংগ্রেসের আন্ডারে থাকে, মানে যদি সেন্টারের আন্ডারে থাকে, তাহলে মুসলিমসরা অতটা ইম্পর্টেন্স পাবে না। এবং অ্যাকচুয়ালি কিন্তু ওই ইলেকশনটায় ফারুক আবদুল্লাহ জিততেন না, ওনাকে কাইন্ড অফ সেন্টার থেকে ব্যাকিং করে ইট ওয়াজ হেভিলি রিগড অ্যান্ড ওনাকে জিতিয়ে দেওয়া হয়েছে। যখনই এই জিনিসটা ধরা পড়লো তখনই একটা হালকা একটা একটা চাপা একটা মানে সামথিং ইজ গোয়িং অন, সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, এরকম একটা ব্যাপার শুরু হলো। মুসলিম ইউনাইটেড ফ্রন্ট accused that the polls were heavily rigged and insurgency gradually started to increase. প্রথমেই ওরা গভর্নমেন্ট অফিসিয়ালসদের মারতে শুরু করলো, which I guess you have also seen in the Kashmir files, and then লোকজনদের বাড়িতে গিয়ে মারতে শুরু করলো। ঠিক আছে, the Muslim United Front supporters who saw armed revolt as the only way forward, মানে ওরা কিন্তু আগে একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে চাইছিল জিনিসটা হোক, বাট কংগ্রেসের জন্য they turned militant and this militancy increased. এদিকে পাকিস্তান দেখলো জম্মু অ্যান্ড কাশ্মীরে militancy is increasing, so ওরা ওখান থেকে জঙ্গি পাঠিয়ে এদের সাথে একটা কোয়ালিশন করে they formed the Hijabul Mujahideen, which is a chief militant organization in Jammu and Kashmir. এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এই তোমরা প্লিজ এর সাথে কথা বলাটা বন্ধ করবে, নাও আই এম রিয়েলি গেটিং ইরিটেটেড। এবার যে ওর সাথে কথা বলেন তাকে কিন্তু ব্লক করে দেবো। এই অবধি সবার ঠিক হয়েছে কিনা, মানে এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। ঠিক আছে, নাও উই উইল গো টু এর আগেও কি হয়েছিল। ঠিক আছে, সো প্রথমে হলো যে ব্যাকগ্রাউন্ডে হলো দেখো তারও 10 বছর আগে, দ্যাট ইজ 1975। 1975-এ ইন্দিরা গান্ধীর সাথে শেখ আবদুল্লাহ ওয়াজ দেন প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী রেজাইন, এবং ওখানে সবাই দে হ্যাড প্লেজড দ্যাট জম্মু অ্যান্ড কাশ্মীরের কারেক্ট ইন্টিগ্রেশন হবে ফলোয়িং আর্টিকেল 370। অনেস্টলি জম্মু অ্যান্ড কাশ্মীরের কারেক্ট ইন্টিগ্রেশন ফলোয়িং আর্টিকেল 370 কিন্তু শেষ অবধি হয়নি। অ্যান্ড ন্যাশনাল কনফারেন্স লিডার শেখ আবদুল্লাহ ফর্মার গভর্নমেন্ট অ্যাজ চিফ মিনিস্টার ইন 1975, বাট ইমিডিয়েটলি হি ওয়াজ ডিপোজড। কেন? 1975-এর পরে তোমরা যাও 1978-9-এর সময় ইন্দিরা গান্ধীও শি লস্ট পাওয়ার, অ্যান্ড ইমিডিয়েটলি যখন সেন্টারে লুজ পাওয়ার করছে তখন হি অলসো লস্ট পাওয়ার। আমানুল্লাহ খান and Mohammad Makdul Bhatt gave rise to the Jammu and Kashmir Liberation Front JKLF in 1977. এটা হলো আরেকটা, it was also oriented towards a Muslim। কিন্তু এটার সাথে MUF এর ডিফারেন্স হলো MUF মানে মুসলিম ইউনাইটেড ফ্রন্ট ওয়ান্টেড টু ওয়ার্ক ফর দ্য জেনারেল ডেভেলপমেন্ট অফ দ্য মুসলিম ইউথ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, whereas এখনই দিল ওকে কারা কারা পেয়েছো, আই এম গিভিং ইউ জাস্ট 3 minutes টাইম, একটু দেখে আমার জানাও। সন্দীপ, হ্যাভ ইউ ক্লিয়ার্ড? হু অল হ্যাভ ক্লিয়ার্ড? প্লিজ তাড়াতাড়ি জানাও, মানে এটা কোনো দেয়ার টাইম? তাড়াতাড়ি জানাবে, এক্সটেন্ড করলে কিন্তু। ও আচ্ছা, তুমি দাওনি। 2020-তে যারা যারা দিয়েছে তারা প্লিজ জানাও। 2020 মেইনস ইন্টারভিউ, ওকে কেউ পেয়েছো কি? তাহলে এখানে থাকো, তাহলে ঠিক আছে, তাহলে অত মাথা ব্যথা করতে হবে না। তো যাই হোক, সো এই অবধি বুঝেছো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল। JKLF তোমরা নিশ্চয়ই অনেকদিন ধরে শুনেছো, এটা কিন্তু একটা কাইন্ড অফ মিলিটেন্ট অর্গানাইজেশন ছিল। ঠিক আছে, বাট মিলিটেন্সি ইন দ্য ফর্ম যে হ্যাঁ তুমি তো জানোনি বিশাখা, আমি জানি, দে ওয়ান্টেড টু লিবারেট কাশ্মীর ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তার মানে এক ধরনের মুসলিমসরা দে ওয়ার ওয়ান্টিং ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য মুসলিমস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, অ্যান্ড দ্য আদার পার্ট were wanting liberation from both India and Pakistan and wanting a independent nation for their own। ঠিক আছে, এবার হলো যে 1984 থেকে এই যে মকবুল ভাট যিনি আছেন এনাকে ওপেনলি কিল্ড, হি ওয়াজ কিল্ড। সেখান থেকে আরেকটা মিলিটেন্ট ইনসার্জেন্সি শুরু হলো।
আমি তোমাদের যেটা বললাম এবার পাকিস্তান মিলিটারি অ্যান্ড দ্য আইএসআই আর সেড টু হ্যাভ প্রোভাইডেড ওয়েপন্স ট্রেনিং অ্যান্ড লজিস্টিক সাপোর্ট টু জেকেএলএফ, কারণ এরা কিন্তু বেসিক্যালি কী ছিল, মিলিটেন্ট অর্গানাইজেশনে ছিল। 1986-এ জম্মু অ্যান্ড কাশ্মীরে খবর গেল যে বাবরি মসজিদ ধ্বংস করা হচ্ছে। আমি তোমাদের বাবরি মসজিদটাও পড়াবো। এবং ওই জিনিসটা কাশ্মীরে, যেটা উত্তরপ্রদেশে হয়েছিল, সেটা কাশ্মীরে একটা ডিফারেন্ট লেভেল অফ মিলিটেন্সি সৃষ্টি করলো। ভেবে দেখো 1986-এর এক্স্যাক্টলি পরে 1987-এর ইলেকশনস হলো এবং ওটা হেভিলি রিগড হলো, যেখানে একটা কংগ্রেসম্যান, একটা কংগ্রেসের লোককে জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার করার জন্য ইলেকশনসটা পুরো ওদের নিজেদের ফেভারে করে দিল। ঠিক আছে? That is the reason why, taking this advantage, ISI sponsored pro-Pakistan outfit Hizbul Mujahideen was founded in 1989. And JKLF যেটা অলরেডি এক্সিস্ট করছিল, they only abducted medical intern রুবিয়া সাইড, মানে হসপিটাল থেকে জাস্ট বাড়ির কিছু মিটার দূরে ওকে অ্যাবডাক্ট করা হলো। এইখান থেকে শুরু হলো মিলিটেন্সি, and every Hindu was killed, who was involved, who was not involved, and the cry of jihad was raised. এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। They assassinated the BJP associate Tika Lal in broad daylight. Okay. Second, in 1989, Nilkant Ganju, who was a judge who sentenced JKLF's Maqbool Bhatt to death, was also killed. ঠিক আছে? So because this was a militant organization, তাই জন্য এর যে লিডার, একে বেসিক্যালি he was put to death. যেই judge had put him to death, he was killed in broad daylight. কাশ্মীরি যারা মুসলিম ছিল, তারা ন্যাশনাল কনফারেন্স লিডার্স অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালস দের বেসিক্যালি টার্গেট করত, অ্যান্ড দে ওয়ার শট ডেড বাই দিস পার্টিকুলার মিলিটেন্ট অর্গানাইজেশন দ্যাট ওয়াজ ফর্মড। যখন হাতের বাইরে চলে গেল, এদিকে বাবরি মসজিদের জন্য জ্বলছে আগুন, এদিকে কাশ্মীরে জ্বলছে, তখন হিন্দু পণ্ডিতরা, আমি জানি না কি হতো কি না হতো, বাট যেহেতু গভর্নমেন্ট রুল করা হয়েছিল, ওরা অ্যাকচুয়ালি কিন্তু গভর্নমেন্ট রুল থেকে মুক্তি চাইছিল, and the Congress imposed a strict government rule in Jammu and Kashmir, where VP Singh led Janata Dal, not Congress, sorry, তখন for a very brief period তোমরা জানো রাজীব গান্ধীর পরে ভিপি সিং এসেছিলেন। ঠিক আছে? তারপরের ইলেকশনের সময় রাজীব গান্ধীর আসার যখন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তখন শ্রীলঙ্কার যারা মিলিটেন্টস ছিল, তখন রাজীব গান্ধীকে মেরে দেয়। ঠিক আছে? So Jagmohan was elected as a governor, and then again Jammu and Kashmir went to the central rule. ওকে, ইভেন্টটা যেটা হয়েছে, হিট লিস্ট অফ দ্যাট কাশ্মীর ফাইলসে দেখা হয়েছিল, রীতিমতো লিস্ট করা হয়েছিল কোন বাড়িতে কে থাকে এবং কাকে কাকে ওরা মারবে, এবং এটা সবার হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। 19th জানুয়ারি 1990 এই দিন প্রথম গভর্নমেন্ট রুল ওখানে হয়, এবং এই দিন সব থেকে বেশি জম্মু অ্যান্ড কাশ্মীরে যা আগুন জ্বলেছিল, সেই আগুন প্রবাবলি হয়তো অতটা নিভেছে কিনা আমি নিজেও বলতে পারবো না। Hindu pandits were attacked, women were raped, homes were flamed, and you know what are the things that happened. এবং যারা ওখানে রয়ে গেছিল তাদের ওখানে বাঁচতে দেওয়া হয়নি, সবাই পালিয়ে গেছিল, সবাইকে দিল্লি এবং শ্রীনগরে ক্যাম্পসে রাখা হয়েছিল। অনেক সময় এটাও দেখা গেছিল যে মিলিটেন্টসরা এসে ওই ক্যাম্পসে পর্যন্ত হানা দিয়ে, মানে তোমরা যেটা কাশ্মীর ফাইলসে দেখেছো, আমি জানি না, আই ডোন্ট নো, I mean how did it happen, বাট ক্যাম্পসে এসে কিন্তু বাচ্চা, বউ, লোক সবাইকে খাড়া করে মেরেছিল। ঠিক আছে? এই অবধি সবাই বুঝতে পেরেছ? বিকজ দিস ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি সেন্সিটিভ টপিক। তো কিছু যদি প্রবলেম হয় তাহলে প্লিজ ডু লেট মি নো। আর আমার মনে হয় না যে এর আগে এরকমভাবে এই দুটো টপিক কোথাও পড়ানো হয়েছে এই প্ল্যাটফর্মে। সো প্লিজ টেল মি, আই উইল, আমি অনেকবার রিপিট করব, বাট প্লিজ টেল মি ইফ ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো কী করে মিলিটেন্সিটা ডেভেলপ করলো? যারা যারা নতুন জয়েন করেছো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও ইফ ইউ আর লাইকিং দিস ক্লাস। এরকম তো অনেক কিছুই হয়েছে, প্রেগনেন্ট লেডিকে শুধু শ্যুট করা হয়নি, অনেক কিছুই হয়েছে, আমি আর সেগুলো এখানে বলতে চাই না। ওকে, ক্লিয়ার? So can we move on to the next part? Okay, এই যে ইন্ডিয়া পাকিস্তান ইনসার্জেন্সিটা শুরু হয়েছে, দিস ইনসার্জেন্সি বেসিক্যালি হ্যাড স্টার্টেড, তোমরা দেখো আমরা পড়েছি দ্য ফর্মেশন অফ মুসলিম লীগ,
ফর্মেশন অফ মুসলিম লীগ যখন হয়েছিল 1906-এ, তখন বলা হয়েছিল এনি হিন্দু ক্যান অলসো জয়েন মুসলিম লীগ, sorry not any Hindu, the particular Muslim who is joining the Muslim League can also be a part of Congress and can be a part of Muslim League, এবং তার সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল ছিলেন জিন্না। এবং তখন সরোজিনী নাইডু জিন্নাকে বলেছিলেন দ্যাট হি ইজ দ্য হারবিঞ্জার অফ দ্য হিন্দু মুসলিম ইউনিটি ইন ইন্ডিয়া। জাস্ট ইমাজিন হাউ ডিজ দিস পার্টিকুলার পার্সন জিন্না turned so radical, so radical, isn't it? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যখন 1916-এ যখন লখনৌ সেশন হয়েছিল, তখন তোমরা জানো যে কংগ্রেস এবং মুসলিম লীগ কয়েকটা জিনিসের ওপর দে হ্যাড এগ্রিড অপন সার্টেন থিং, যার মধ্যে জয়েন্ট ইলেক্টোরেটস ওয়াজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবং সবাই হিস্টোরিয়ানসরা বলে যে কংগ্রেসের ওটা হিস্টোরিক ব্লান্ডার। মুসলিম লীগের সাথে কখনোই জয়েন্ট ইলেক্টোরেটের জন্য হাত মেলানো উচিত হয়নি। সেখান থেকে কি করে কাশ্মীর ইনসার্জেন্সি অবধি গেল, ঠিক আছে? সো ফ্রম 1940, সো এখানে যেন আগস্ট 1947-এ, তো ইউ নো হাউ ডিড দে বিকেম টু ইম্পর্টেন্ট দিস থিং। অক্টোবর 1947 ফার্স্ট কাশ্মীর ওয়ার বিগিনস। ট্রাস্ট মি, যদি জওয়াহরলাল নেহরুজি ইউএনওর কাছে না যেত, তাহলে কিন্তু এখনও যেটা পিওকে ছিল, সেই পাক অকুপাইড কাশ্মীরটা কিন্তু এতদিন ইন্ডিয়ার হাতে থাকতো, কারণ ইন্ডিয়ান আর্মি পুরোটা নিয়ে নিয়েছিল। ইট ওয়াজ জাস্ট বেড়ে পাকামি করে উনি গেলেন, অ্যান্ড ইউএনও টোল্ড দ্যাট যুদ্ধবিরতি হবে অ্যান্ড দে শুড গো ব্যাক টু দেয়ার বেসেস। ওকে, দেন ইউ হ্যাভ গট 1960 থেকে তুমি জানো যে দ্য সেকেন্ড কাশ্মীর ওয়ার বিগিনস, 1971 ইন্দো পাকিস্তান ওয়ার বিগিনস, দেন 1974-এ পোখরানের যেটা হয়েছিল, সেখানেও কিন্তু ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, যে পাকিস্তানের কাছে এই বার্তাটা গেল যে ইন্ডিয়া কিন্তু নিউক্লিয়ার হচ্ছে। 1989, বেসিক্যালি 1987, তার আগে আমি লিখবো দ্য ফেটফুল ইলেকশন হ্যাপেন্স। 1989-এ কাশ্মীর ইনসার্জেন্সি প্রথম বিগিন হয়। 1998-এ পোখরান টেস্ট, এটা তো দরকার নেই, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাড অ্যাডপ্টেড নো ফার্স্ট ইউজ পলিসি, যেটা কিন্তু এখন অব্দি ইন্ডিয়া করেনি, ঠিক আছে? দেন 1999-এ দ্য কার্গিল ওয়ার বিগিনস। ডিসেম্বর 1-এ পার্লামেন্ট অ্যাটাক। ফেব্রুয়ারি 2017-এ সমঝোতা এক্সপ্রেস। 2008-এ মুম্বাই অ্যাটাক অ্যান্ড অক্ষরধাম টেম্পল অ্যান্ড অল দ্যাট। 2019-এ পুলওয়ামা অ্যাটাক অ্যান্ড আফটার দ্যাট দিস উরি হ্যাপেন্ড, ঠিক আছে? সো আচ্ছা, দুবার লাইক করেছো, বাহ, খুব ভালো ব্যাপার। তো এবার আমরা একটু দেখে নিই বাবরি মসজিদ অ্যান্ড দিস অযোধ্যা ইস্যু কি করে হলো, ঠিক আছে? সো প্রথমে হলো, দেখো বাবরি মসজিদের মধ্যেই কিন্তু লোকানো আছে একটা পার্টিকুলার নাম, দ্যাট ইজ বাবর, ঠিক আছে? অ্যান্ড দেখো এই জিনিসটা হয়েছে অযোধ্যায়। তো বাবর যখন ইন্ডিয়া অ্যাটাক করেছিলেন, তখন ওনার অনেক কমান্ডার্সরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল। ওনার তার মধ্যে একজন কমান্ডার ছিলেন বাই দ্য নেম মীর বাকি, who was going towards Bengal, but Bengal obviously যেতে গেলে from Panipat you have to go towards Bengal, you have to cross Uttar Pradesh. So he got a wonderful site যেখানে অ্যাকচুয়ালি কিন্তু বলা হয়, এবং বলা হয় না, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রুভ করেছে দ্যাট দেয়ার ওয়াজ এক্সিস্টেন্স অফ আ হিন্দু টেম্পল। এবং তোমরা জানো যে অনেক জায়গায় এটা প্রুভ যে সুলতানেট এরাতে যেই যেই মসগুলো হয়েছে, বা ধরো মুঘল এরাতে যেই মসগুলো হয়েছে, মোস্ট অফ দেম হ্যাজ বিন মেড অন দ্য প্রেমিসেস অফ আ হিন্দু টেম্পল। সেটাকে ভেঙে, বা সেটা ব্রিক ইউজ করে, বা সেটা হয়তো নট অনলি হিন্দু টেম্পলস, ইভেন বুদ্ধিস্ট স্তূপা। ওকে, ঠিক আছে? সো ডিসপিউটটা কী ছিল? ডিসপিউটটা ছিল যে অযোধ্যা ওয়াজ অলওয়েজ কনসিডার টু বি রাম জন্মভূমি, মানে অলওয়েজ মতলব ইট ইজ রাম জন্মভূমি অবভিয়াসলি। সেখানে হিন্দুসরা বলছে সেখানে কি করে একটা মস্ক চলে এলো? মক্কায় যদি একটা দুর্গা মন্দির থাকে, তাহলে মুসলিমদের মধ্যে যেই প্রশ্নটা হবে, সেম প্রশ্নটা হিন্দুদের মধ্যে হয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ দিস জেনারেল কনভিকশন, যে যেটা সত্য প্রমাণিত হয়েছে, যে ওখানে কোনো একটা হিন্দু টেম্পল ছিল, সেটা নিশ্চয়ই গুড়িয়ে ওরা করেছে, কারণ এটা ওরা করতো। 62% ওরে, এবারে কিন্তু তার মানে অনেক উঠেছে। রিমেম্বার দিস, আমি তোমাদের বারে বারে বলছি, তোমরা যদি নিজেদের পড়াশোনার ব্যাপারে সিরিয়াস না হও, যদি তোমাদের স্টাডির লেভেলটা না বাড়াও বা স্ট্যান্ডার্ডটা না বাড়াও, শুধু যদি খুচখুচ এমসিকিউ করে তোমরা কিন্তু পাবে না। আমি তোমাদের লিখে সাইন করে দিচ্ছি, তোমরা WBCS জাস্ট পাবে না। ইউ আর নট গোয়িং টু গো থ্রু WBCS if you are not raising up your standards, and you have to be very very serious about it.
62%। এর আগে তো আমার মনে হয় না যে এত বিশেষ কিছু উঠেছে বলে। আই ডোন্ট নো, মানে এটা আই গেস এটা জেনারেল ক্যান্ডিডেটস এর কথা বলছো। This is actually something that you should give a thought, a very important thought. Obviously it will. না, গ্রুপ এতেও আমার মনে হয় না ওর থেকে কম উঠেছে বলে। গ্রুপ এতে কত উঠেছে আনন্দ, ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ, শুভ বিজয় অনেক। শুভ বিজয়, হ্যাঁ আজ অব্দি, আজকে আই গেস আজকে কি সানডে অব্দি লাস্ট শুভ বিজয়। আচ্ছা, সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট সেটা হলো যে অযোধ্যাতে একটা ছোট্ট প্লট ছিল যেখানে বাবরি মসজিদ ছিল, সেটা নিয়েই প্রবলেমটা শুরু হয়েছে। এবার তোমরা জানো যে কী কারণে প্রবলেম শুরু হয়েছে, বিকজ ওখানে বলছে এক তো হলো ওটা অযোধ্যা, দ্যাট ইজ রাম জন্মভূমি, তো ওখানে কী করে বাবরি মসজিদ হলো। তো হিন্দুরা বলছে যে মানে রিসার্চ শুড বিগিন, যে ওখানে দেয়ার হ্যাজ টু বি আ টেম্পল, বা অনেকে একটু বেশি গিয়ে বলছে যে দ্যাটস হোয়াট আই নো দ্যাট, সেটা তো হবেই। 59%। ওকে, জাস্ট পাস অন দ্য রেজাল্ট টু দ্য গ্রুপ প্লিজ, আমি একটু মানে দেখতে চাই। গ্রুপ বিতে 78 জনকে নিয়েছে, এবারে অনেকজন নিয়েছে, একটা সময় কিন্তু গ্রুপ বিতে এতজন কিছু নিত না বাবা, অনেকে নিয়েছে পুলিশে, এতজন কিন্তু নিত না গ্রুপ বিতে, কিন্তু এতজন নিত না, এটা তোমরাও খুব ভালো করে জানো। বাট দিস ইজ গুড যে এতজনকে নিয়েছে। ইনফ্যাক্ট একবার তো হয়েছিল গ্রুপ বিতে কোনো রিক্রুটমেন্টই হয়নি। ওরে বাবা রে, এবারে ভেবে নাও, আমি 930 ধরলাম, ঠিক আছে, আমি 930 ধরলাম। ইফ 930 ইজ অনলি দ্য কাট অফ, দেন জাস্ট ইমাজিন তোমাদের কোন লেভেলে, ইনক্লুডিং অপশনাল, কোন লেভেলে নিতে হবে। বাট সিরিয়াসলি দিস ইজ ভেরি গুড, যারা যারা পেয়েছে, সিরিয়াসলি মানে কংগ্রাচুলেশনস টু অল দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ WBCS। পাঠিয়েছো না গ্রুপে? আচ্ছা, এটা কি এরা ইন্টারভিউ পেলো নাকি, মানে this is the final result or they are being called for the interview now? না, this they will be called for the interview now, right? কি বললে আমি তখন ঠিক বুঝলাম না। হ্যাঁ, ইন্টারভিউ তো হয়নি এখনো। দূর, কেউ কিছু বলছে না, আমি পড়াই। এনিওয়েজ উইল ডিসকাস দিস লেটার। সো এটা ছিল হিন্দুদের প্রবলেম, যে এটা যেহেতু লর্ড রামের, দিস ইজ এ বার্থ প্লেস, হাউ ক্যান ইট হাউস মুসলিম মস্ক। আর তার মানে ভাবতে পারছো তো, মানে এর থেকে এর পরেও আর কতটা বাড়বে, ঠিক আছে, বাপরে অনেকটা বেড়ে যাবে এরপর। হ্যাঁ শিওর, লেফট নাও, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, হ্যাভ আ গ্রেট লাইফ। So, Muslims are at a Babri mosque where they had offered prayers for years before the dispute erupted. The controversy is over whether the Babri mosque was built on the top of a Ram temple after demolishing or modifying in the 16th century, meaning basically after the coming up of the Mughals. Okay, Muslims on the other hand say যে ওরা ওখানে তার থেকেও বেশি হতে পারে, আমি এরকমও শুনেছি ইন্টারভিউতে, ধরো হ্যাঁ অ্যাভারেজে 130, ধরো যে এবার হাইয়েস্ট পাবে, তার মানে এটা যদি কাট অফ হয় তাহলে যে হাইয়েস্ট পেয়েছে বা যে মানে যে ফার্স্ট হবে তার সে কত পাবে সেটা একবার ভাবো, isn't it? And if you remember 2020 তে কিন্তু বেশ কঠিন টাইপেরই কোয়েশ্চেন এসেছিল,
ইনফ্যাক্ট এবারে খুব সোজা এসছে, 2022-এ খুব সোজা এসছে, 2020 এবং 21-এ কিন্তু কাফি কঠিন কোয়েশ্চেন এসেছিল। বাপরে বাপ, আমাদের সময় এত এত উঠতোই না, কাইন্ড অফ। ভেবে নাও কি করবে, সিরিয়াস হবে না কি হবে। So Muslims on the other hand say that the mosque was built by Mir Baqi in 1528 and Hindus took control over it in 1949 when some people placed the idol of Ram, Lord Ram inside it. এবারে পরপর যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের একটু বলে দিই। 1853 মানে যখন সিপাহি মিউটিনিও হয়নি, যখন নবাব ওয়াজিদ আলী শাহ হি ওয়াজ দ্য রুলার অফ আওয়াধ। নাও এই অযোধ্যা মানে কি, অযোধ্যা কোথায় পড়বে, দ্যাট উইল বি নবাব। না প্লিজ কনসেন্ট্রেট ইন দ্য ক্লাস, অনেক হয়েছে, তোমরা কেউ পাওনি তো, সো প্লিজ কনসেন্ট্রেট ইন দ্য ক্লাস। সো দেন নবাব ওয়াজিদ আলী শাহ he was the ruler of Awadh and he got deposed to Calcutta immediately before the সিপাহি মিউটিনি, that is in 1856. সেখানে নির্মোহী বলে একজন হিন্দু সেক্ট আছে যারা অ্যাকচুয়ালি রামকে পুজো করে, তারা বলেছে যে এখানে নিশ্চয়ই একটা হিন্দু টেম্পল ছিল অ্যান্ড ইট হ্যাজ বিন ডিস্ট্রয়েড টু বিল্ড দ্য মস্ক। ঠিক আছে, 1859-এ যখন একটা কমিউনাল ভায়োলেন্স সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, বিকজ 1859-এর ঠিক আগে সিপাহি মিউটিনি শেষ হয়। শেষ রানী ঝাঁসি she became a martyr, that was in 1858 জুন মাসে শেষ সিপাহি মিউটিনির ব্যাটল ফাইট করা হয় উইথ রানী ঝাঁসি, অ্যান্ড আফটার দ্যাট সবাইকে যারা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছিল বা আন্দামান বা অন্য জায়গায় প্রিজনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 1859-এ যখন এই হিন্দু মুসলিম ডিভাইডটা বা ওভার দ্য রিলিজিয়াস ইস্যু শুরু হয়, তখন ব্রিটিশাররা কী করে, দে বিল্ড আ ফেন্স টু সেপারেট দ্য প্লেসেস অফ ওয়ার্শিপ। 1885-এ প্রথম কোর্টে একটা পড়ে, দ্যাট মহান্ত রঘুবীর দাস, মহান্ত মানে যেখানেই মহান্ত দেখবে তাদেরকেই মোটামুটি করসেবক টাইপের একটা বলা হয়। সে প্রথমে বলে যে এখানে যেহেতু মসজিদ আছে, আমরা দেখতে চাই না এটা মন্দির ভেঙে গড়া হয়েছে না গির্জা ভেঙে গড়া হয়েছে না স্তূপা ভেঙে গড়া হয়েছে। উই ওয়ান্ট আ সেপারেট প্লেস অফ ওয়ার্শিপ ইন দ্য সেম এরিয়া because it is in Ayodhya and it is considered very sacred among the Hindus because এখানে রাম का जन्मभूमि है। Faizabad court rejects the plea because anyways Faizabad court was heavily Muslim inclined. Immediately after India got independence 1949-এ কি করা হলো, যে সবাই বলল যে এখানে দেখা হোক যে অ্যাকচুয়ালি হিন্দু টেম্পল ছিল কিনা। সো হোয়াট ডিড দে ডু ইজ দে প্লেসড, এখন কিন্তু এ নিয়ে আর কোনো কথা বলবে না, সবাইকে বলছি, হিন্দু আইডল অ্যাপিয়ার্স ইনসাইড দ্য মস, এবং এখানে বলা হয় দ্যাট ইট ওয়াজ বেসিক্যালি স্মাগলড ইনসাইড। কিছু কারসেবক ছিল যারা ভেতরে চুপি চুপি গিয়ে একটা রামের, নালের হয় নাকি মস্কের মধ্যে একটা রামের মূর্তি ও আকাশ থেকে টপকে পড়ে নাকি। গভর্নমেন্ট যেই দেখলো যে এখানে একটা ঝামেলা শুরু হতে পারে, তো গভর্নমেন্ট ডিক্লেয়ার্স দ্য সাইট অ্যাজ আ কন্টেস্টেড এরিয়া অ্যান্ড দে বেসিক্যালি লক দ্য এন্ট্রান্স। তারপর থেকে 10-12 বছর অবধি একবার মুসলিমরা ফাইল পিটিশন করছে, একবার হিন্দুরা ফাইল পিটিশন করছে, মানে পুরো মাথা খারাপ করে রেখে দেবে। 1984-এ বিজেপি মানে বিশ্ব হিন্দু পরিষদ, তখন যেটা একটা অ্যাক্টিভ পার্ট ছিল, তারা বললো যে এখানে রাম জন্মভূমি হয়ে বিশ্ব হিন্দু পরিষদের একটা গ্রুপ কনস্টিটিউট হলো অ্যান্ড দ্য মুভমেন্ট বিগিনস, যে ওই জিনিসটাকে রামের জন্মভূমি হিসেবে আমাদের সিকিউর করতে হবে। এখন যে এই অযোধ্যায় এত বিশাল টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এখন একটা রাম মন্দির বানানো হয়েছে, সেটার কিন্তু অ্যাকচুয়াল ইনসিডেন্স হয়েছিল 1984। অ্যান্ড এই যে এই লোকটি তো যাই হোক, লালকৃষ্ণ আডবাণীকে ওই মুভমেন্টের হেড বানানো হয়। উনি কী করেন, সোমনাথ টেম্পল থেকে শুরু করে অযোধ্যা অবধি একটা রথযাত্রা শুরু করেন, এবং ওই রথযাত্রা যখন অযোধ্যায় পৌঁছায় তখন ওনারই যারা কারসেবক ছিল তারা একটা ফ্রেন্সি পপুলেশন হয়ে বাবরি মসজিদের অ্যাকচুয়ালি যেটা ডোম ওটার ওপরে উঠে ওটাকে ভাঙতে শুরু করে, এবং সাবস্ট্যান্সিয়াল পার্ট অফ দ্য বাবরি মসজিদ ওয়াজ ব্রোকেন ডাউন and immediately started the Hindu-Muslim fight in UP. So far যতগুলো কমিউনাল ভায়োলেন্স হয়েছে সব থেকে বেশি ইউপি আর গুজরাটে হয়েছে। রিজনস আমি এখানে বলতে চাই না, ঠিক আছে। সো আমরা এরপরে কি কি হয়েছে একবার দেখে নিই। 1984-এ রাম জন্মভূমি কমেন্সেস, বিশ্ব হিন্দু পরিষদ constitutes a group to start the Ram Janmabhoomi movement. BJP leader Lalkrishna Advani is made the leader of the campaign. 1986-এ ইনার গেট অফ দ্য বাবরি মসজিদ ওপেন করা হয় কোর্টের আদেশে, যে হিন্দু পূজার দর্শন যেন কন্টিনিউ। কেন করা হয়, কারণ ভেতরে ওই সকল রামের আইডলটা ছিল, যাতে করে হিন্দুরা গিয়ে ওখানে পুজো দিতে পারে। মুসলিম প্রোটেস্ট এগেনস্ট দিস অর্ডার, এবং 1 ঘন্টার মধ্যে আবার গেট লক করে দেওয়া হয়।
বিকজ একটা পসিবিলিটি ছিল যে কমিউনাল ভায়োলেন্স ওয়াজ গেটিং ইরাপ্টেড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি করে, এখানে কিন্তু সব লোকজন আছে ওপরে, কি করে বিচ্ছিরিভাবে এই জিনিসটা করছে। 1989 this is again a blunder that Rajiv Gandhi made, though he was not directly involved because he was from the Congress and actually the people who were directly involved were from the Vishwa Hindu Parishad. সো উনি যেহেতু ওনাকে, হি ওয়াজ ভেরি ইমেচিওর এবং ওনাকে যেটা বলা হতো উনি করতেন, উনি কি করলেন, ওখানে একটা শিলান্যাস করলেন যে হ্যাঁ এখানে হিন্দু টেম্পল বানানো হবে। ব্যাস মুসলিমরা খেপে বোম, এবং ওই জিনিসটা গিয়ে পড়লো কাশ্মীরে। ভেবে দেখো ইয়ারটা 1989 শেষের দিকে, এবং সেই জিনিসটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে হিন্দুদের মারা শুরু হলো। 1990 বিশ্ব হিন্দু পরিষদ activists partially demolished the mosque. এই যে this particular thing happened and sorry মানে এটা শুরু হলো। আর 1992 তে এই যে কর সেবক और volunteers, এই যে 1990 তে লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা প্রসেশন 10,000 কিলোমিটার রথ করে নাকি যাবে, মানে নিজেকে রাম ভাবছে না লক্ষণ ভাবছে ভগবান জানে। Demolished the 16th century Babri Masjid in the city of Ayodhya. The demolition occurred after a political rally at the site turned violent. So this is, you can see, this is Mr. Lalkrishna Advani and so many people were there and it was thronged with Hindu population, so they easily got jokhoni ratta Babri Masjid er ashpashe pouchalo, it was totally pre-planned. They got over there and they started demolishing the site. It was one of the worst communal riots in the Indian history. More than 2000 to just eta ekhane lekha ache, more than many people were just butchered to death. আমি কয়েকটা ইয়ে পড়ছিলাম, ওখানে দেখা গেল যে উত্তরপ্রদেশে কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু আর মুসলিমরা মিলঝুল করে থাকে। ওখানে অনেক হিন্দুরা মুসলিমদের বাঁচিয়েছে, অনেক মুসলিমরা হিন্দুদের বাঁচিয়েছে, অনেক হিন্দুরা নিজেদের বাড়িতে মুসলিমদের দিনের পর দিন প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছিল। And this is the beauty of the religious faiths, and they were saved. Similarly during the anti-Sikh riot as well, same thing had happened. So you know, terrorism does not have a face. Terrorism এর একটাই ফেস আছে, which is brutal, which is violent. হিন্দু না শিখ না খ্রিস্টান না মুসলিম এটা কিন্তু টেররিজম দেখে না। ইভেন হিন্দু টেররিস্ট আর দেয়ার, দিস পিপল আর টেররিস্ট, নাথিং এলস। কি দরকার ছিল বাবরি মসজিদ তোমরা ধ্বংস করা? ঠিক আছে তুমি রাম মন্দির করবে পাশে করো, ঠিক আছে তুমি কোর্ট থেকে একটা অর্ডার নাও, দিস ইজ টোটালি স্টুপিড। ওকে, সো যাই হোক, তো দেন এই তোমরা কোথায় পালাচ্ছ গো? নিজে তো কেউ তো পাওনি, তার উপরে আবার ছেড়ে চলে যাচ্ছ। আমি কিন্তু সিরিয়াসলি খুব মানে বিরক্ত বোধ করছি এবারে। অনলি 16 পিপল আর দেয়ার। না না, এনকে সিং আরেকটা লোক ছিল, এনকে সিং ওয়াজ দেয়ার। ওকে, সো এই তোমরা আসো, কাম ব্যাক। কি কত ইন্টারেস্টিং একটা জিনিস পড়াচ্ছি আর তোমরা চলে যাচ্ছ। যাই হোক, সো তখন কি হলো যে প্রাইম মিনিস্টার ওয়াজ নরসিংহ রাও। তখন দেখো অলরেডি রাজীব গান্ধী স্বর্গে চলে গেছেন, ওনাকে খুব বাজেভাবে মারা হয়েছে, অ্যান্ড নরসিংহ রাও হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, অ্যান্ড দেন যখন দেখলো যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, দেন দে হ্যাড বেসিক্যালি ফর্ম দ্য লিব্রাহান কমিশন। লিব্রাহান কে ছিলেন? হি ওয়াজ বেসিক্যালি হেডিং দিস পার্টিকুলার পার্সন অ্যান্ড হি ওয়াজ এ ভেরি অনেস্ট পার্সন, এবং এনকোয়ারির জন্য ওই কমিশনটা ইনস্টিটিউট করা হলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরাও জানো, December 6, 1990 is considered to be the anniversary of Babri Masjid demolition in Ayodhya. So we are waiting with bated breath कि December 6 এ কি একটা আসছে না, so I'm also going to watch that after it comes online. ঠিক আছে, এবার হলো যে 1996 এ এলাহাবাদ কোর্ট, তখন তো চাল আগে ছিল ধরো ফৈজাবাদ কোর্ট, এবার যেহেতু এটা একটু হায়ার লেভেলে চলে গেছে তো হাইকোর্টে চলে গেছে। ফৈজাবাদ কোর্ট তো ইট ওয়াজ লাইক এ ডিস্ট্রিক্ট কোর্ট। সো ক্লাবস অল দ্য সিভিল সুটস, এবার দেখো জিনিসটা হলো যে এখানে ফাইল শুট করছে, ওখানে ফাইল শুট করছে, ওখানে পিআইএল করছে, ও এখানে এই করছে, করে সব সুমতো সব কেস নিয়ে নিল এলাহাবাদ হাইকোর্ট, এবং সব কেসগুলো মানে পুরো নাকি বান্ডেল হয়ে গেছিলো, এত কেস দেওয়া হয়েছিল, একটা সিঙ্গেল টেবিলের আন্ডারে আনা হলো, একটা বেঞ্চের আন্ডারে আনা হলো। Special judge drops the conspiracy case against 13 accused including Lalkrishna Advani and Kalyan Singh, not Pramod Mahajan. Pramod Mahajan came later. High Court passes an order to the archaeological, এবার যেহেতু ওরা বলছে তো হাইকোর্টের এবার একটা দায়িত্ব হয়ে যায় না যে to see what is happening actually, তো ওরা বলে যে ঠিক আছে, there is an order to the Archaeological Survey of India to find out if there is really any evidence of temple or not. এবং তোমরা একটা জিনিস ভেবে দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি রিজনাল ডাইরেক্টর ছিলেন সেই সময়, হি হিমসেলফ ওয়াজ আ মুসলিম,
like I told, terrorism has no face. উনি নিজে বলেছেন yes there was a temple, এবং উনি যখন এই জিনিসটা বলেছেন ওনাকে অ্যান্টি মুসলিম বলে ওনাকে ডেথ থ্রেটস দিয়ে ওনার ফ্যামিলিকে ডেথ থ্রেটস দেওয়া হয়েছিল মুসলিমসদের তরফ থেকে। কেন? কারণ he found the basis of stone columns and pillars that might be a representation of either a Hindu or a Buddhist or Jain element, but considering that it was a Hindu site, it was thought that it was a Hindu temple only. এই জিনিসটা যখন হচ্ছে মুসলিমরা অলরেডি প্রচণ্ড খেপে গেছে, এবং দেখো ভেবে দেখো 2002-তে এই জিনিসটা দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি ইন 2002 ফেব্রুয়ারিতে গোধরা ইনসিডেন্ট হ্যাপেন্ড। সাবরমতী আশ্রম থেকে বেসিক্যালি সবাই গোধরা স্টেশনে যখন দাঁড়িয়েছিল ট্রেনটা, S9 কম্পার্টমেন্টে S6 কম্পার্টমেন্টে কোচে পুরো আগুন ধরিয়ে দেওয়া হলো। women, men, children were burned to death. Not only আগুন ধরিয়ে দেওয়া হলো, দরজা লক করে দেওয়া হয়েছিল। এগুলো সবসময় মানে পরে এগুলো it has come to just imagine। এবং তারপরে যে কমিউনাল রাইটটা শুরু হলো আবার ইউপি থেকে, প্রথমে কাশ্মীর, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে গুজরাট। তখন তোমরা জানো নরেন্দ্র মোদি হি ওয়াজ দেয়ার। এবার কমিটি ওয়াজ কনস্টিটিউটেড বাই নরেন্দ্র মোদি, দ্যাট ওয়াজ চেয়ার বাই জাস্টিস নানাবতী। তোমরা জানো জাস্টিস নানাবতী প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, এবং 2018-এ ভাবতে পারছো হয়েছে কবে, 2002 থেকে 2018 মানে 16 বছর কেসটা চলেছে। ফাইনালি 2018-এর এই এটা বেরোলো যে ইয়েস ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, ইট ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে একটা কোচে আগুন লেগে গেল। ওকে, so 2008-এ ফার্স্ট রিপোর্ট ওয়াজ সাবমিটেড দ্যাট ইট ওয়াজ প্রি প্ল্যান্ড। 2009-এ ফার্স্ট ট্রায়াল স্টার্টেড, যেখানে 11 জনকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল এবং 20 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট। 2017-এ গুজরাট হাইকোর্ট কমিউটেড দ্য ডেথ সেন্টেন্স অফ 100 to কনভিক্ট অফ লাইফ ইমপ্রিজনমেন্ট। কারণ অলরেডি ওরা 12 বছর জেলে ছিল, তাই জন্য ওটাকে ডেথ সেন্টেন্সের বদলে কমিউট করা হলো টু লাইফ সেন্টেন্স। ঠিক আছে, আমরা একটা জাস্ট টাইমলাইন দেখে নিই। মার্চের মধ্যে প্রথমত ফেব্রুয়ারিতে ইনসিডেন্টটা হয়েছিল। মার্চে দ্য স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউটস এ কমিশন উইথ রিটায়ার্ড হাইকোর্ট জাজ কেজি শাহ অ্যাজ এ চেয়ারম্যান টু প্রুভ দ্য গোধরা ট্রেন কার্নেজ। May 2002-te state government reconstitutes the commission as a 2-member committee and appoints retired Supreme Court Judge G.T. Nanavati as a chairperson and K.G. Shah as a member. It extends the scope of inquiry to the post-Godhra riots as well. July 2004, scope of the commission extended to include the role and conduct of the then CM Narendra Modi. Narendra Modi was also accused, you know it very well, ministers, police officers and other individual and organization. August 2004, commission invites persons acquainted with the subject of the inquiry to furnish statements to the commission in writing. Eglo just legal procedure that you have to follow. March 2008, Shah jini chilen, KG Shah jini chilen, who was a member of the committee that was formed, he died. এবং অক্ষয় মেহতাকে মেম্বার করা হলো। তাহলে কমিটিতে কে থাকলো? নানাবতী জি অ্যান্ড অক্ষয় মেহতা। অক্টোবর 2014, টার্ম অফ দ্য কমিশন এক্সটেন্ডস আফটার 24 6 months এক্সটেনশন। 6 মাস ধরে এক্সটেন্ড হয়েই যাচ্ছে, তারিখ পে তারিখ। রেজাল্ট আর বেরোচ্ছে না, রেজাল্ট বেরোলেও সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, হোয়াট এভার। ঠিক আছে, so November 2014, Nanavati ji and Mehta drive to Chief Minister Anandibai Patel's house and hand over the report to her. You know Anandibai Patel, she was the Prime Minister, she was a CM of Gujarat. When Narendra Modi, he became the Prime Minister of India. Okay? December 2009, finally 19, the report is tabled in the State Assembly. Finally, report is State Assembly to table hold. এই অবধি সবাই বুঝেছ? Has everybody understood till here? কেমন লাগলো বলো তো এত কিছু জানতে? আমি নিজেও এত কিছু জানতাম না। when I read so much about কি করে, আরেকটা আমি তোমাদের পড়াবো কাশ্মীরের পুরো হিস্ট্রিটার উপর, কি করে কাশ্মীর অ্যাজ আ স্টেট, অ্যাজ আ হিন্দু, যেখানে শিবের অধিষ্ঠান হয়, কি করে এখনের পজিশনে ট্রান্সফার্ড হল। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইটস ভেরি হার্ট রেচিং, ইউ নো। I really feel for the people of Kashmir out there. আমি কোনোদিন যাইনি, বিশাখা তুমি হয়তো গেছো। I really feel for the people of Kashmir out there. যে মানুষগুলোর কোনো দোষ নেই, তাদেরকে প্রতিটা সময় বুচার্ড হতে হচ্ছে। একটা সময় ছিল যাদের সময় টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, ফোন কল স্ট্যাপ করা হতো, কিচ্ছু ছিল না, ফোন সোয়া জ্যাম, কী করে বাঁচতো ওরা ভাবতে পারছো? They were just surviving. But hats off to Kashmiris that they did not leave their land.
They could have come across to any part of India and got better prospects, but they love their land, they love Kashmir. That's why they stayed. এবং প্রতিটা জিনিস লাইফ রিস্ক থাকা সত্ত্বেও, লাইফ থ্রেট থাকা সত্ত্বেও they stayed and they fought it back. মানে seriously, that hats off to them. Okay, and alright. So the next thing basically এবার আমরা রাম মন্দির কি করে হলো সেই দিকে যাব। সো এটা হলো যে 2010 এলাহাবাদ হাইকোর্ট যেটা দিল, দে গেভ দ্য হিস্টোরিক জাজমেন্ট যে এই পার্টিকুলার যেটা ল্যান্ড নিয়ে এত সমস্যা হচ্ছে এটা 3টে ভাগে ভাগ করা হবে, ঠিক আছে, সেটা তো বটেই। 3টে ভাগে, একটা তো হলো ইসলামিক ওয়াকফ বোর্ডের কাছে যাবে। আমি জানি, আই গেস তোমরা জানো হোয়াট ইজ ইসলামিক ওয়াকফ বোর্ড, যেটা ইসলামিক চ্যারিটেবল একটা অর্গানাইজেশন, চ্যারিটেবল একটা ট্রাস্ট যেটা ইসলাম এবং মুসলিমসদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। আরেকটা হলো যে থার্ড টু দ্য নির্মোহী আখড়া, অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট গোজ টু দ্য রামলালা, দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য হিন্দু মহাসভা, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি রাম জন্মভূমি বিশাল বড় করে মোদিজি যেটা করলেন, এই যে উজ্জয়নে উনি ওটা করলেন, which was dedicated to Shiva, এটা করলেন। এগুলোর কিন্তু অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, স্ট্র্যাটেজিক ব্যাকগ্রাউন্ড আছে। কিছুদিন আগে যেটা উজ্জয়নে হলো সেটার কিন্তু একটা বিশাল হিস্ট্রি আছে। Why did it happen? What was the political contravention related to this? This is very very important, ঠিক আছে। আমরা একটু দেখে নিই কোথায় কি আছে। এই পার্টটা হলো গিয়ে তোমার বাবরি মসজিদ, এই পুরো পার্টটা, ঠিক আছে। আমি এখানে একটা দাগ টানছি। বিফোর 1949 এখানে কি কি ছিল আমরা একটা দেখে নিই। তোমরা জানো যে এই ফেন্সিংটা কে করেছিল? এই ফেন্সিংটা কে করেছিল? এই ফেন্সিংটা কে করেছিল? ব্রিটিশার্সরা করেছিল। কবে? 1849 করেছিল। একটু আগেই পড়েছি, এই ফেন্সিংটা করেছিল সো দ্যাট দ্য regions of worship will be separated. So this was meant for the Muslims and the remaining part was basically meant for the Hindus. এই পুরো জায়গাটা ছিল। তার মধ্যে একটা ছিল রাম চবুতারা, মানে একটা ছোট্ট রাম মন্দির। তার পাশে জানো তোমরা ভান্ডার ঘর থাকে, যেখানে ধরো খাবার টাবার হ্যান ত্যান চাল গম ডাল এসব রাখা থাকে। এখানে হলে এটাকে বলে সীতা মাইয়ার জায়গা, যেখানে বলা হয় যে সীতা মাইয়া এসে প্রথম মানে পরমান্ন কুক করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড রাম চবুতারা হলো যে জন্ম স্থান, সেটা হলো যে this was built by নির্মোহী আখড়া around 1857, মানে during the Sepoy mutiny, and Charan Paduka were embossed and an ideal of Ramlala was installed into a wooden tent-like superstructure. সেটাও was basically destroyed by the Kurseviks in 1992. বাবরি মসজিদ ডিমোলিশনের সময় কিন্তু ওরা এত স্টুপিড, again টেররিজম হ্যাজ নো ফেস, ওরা এই ডোমটাকেও ডিস্ট্রয় করেছিল, নিজেদের রিলিজিয়ন রাম চবুতারাটাকেও ডিস্ট্রয় করে দিয়েছিল, ঠিক আছে। তারপরে হলো যে আরেকটা যেটা আছে নন্দী গণেশ পার্বতী পঞ্চমুখী মহাদেব, এইসবে অন্য অন্য ঠাকুররা ছিল। ইস্ট গেটে উই হ্যাড গট দ্য হনুমান দ্বার ডেজিগনেটেড ফর দ্য হিন্দুজ, এই যে এই পার্টটায়। অ্যান্ড পুখা বালবেতে এগুলো বেসিক্যালি দরকার নেই। দেখো এই জিনিসটাও কিন্তু হিন্দু, ডিস্ট্রয় বাই কারসেভক্স অন December 6, 1992. Destroyed by Kurseviks on December 6, 1992. So these people, I don't know what they are. I know, they are very nice, they are very nice. ওরা নাইস না হলে না কাশ্মীর would have turned to be a deserted land now. They are very nice actually, ঠিক আছে। সো এই হলো ব্যাপার। এবার বুঝতে পেরেছো? এবার আফটার 1949 দেখো এই সেন্ট্রাল ডোমটাই কিন্তু কারসেভিকসরা বেসিক্যালি অ্যাটাক করেছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো? দিস ইজ আ নর্থ গেট ডেজিগনেটেড ফর দ্য মুসলিম অ্যান্ড গ্রেভিয়ার্ড অফ দ্য 4 সাইডস অফ ABCD। এখানে ওই মুসলিমদের একটা গ্রেভিয়ার্ড টাইপের ছিল, এটসেট্রা। সো দিস ইজ বেসিক্যালি দ্য হোল ম্যাপ। এখন যেখানে রাম মন্দিরটা হয়েছে এটা হলো যে পুরোটা জায়গাটাকে ভাগ করে দিয়ে এলাহাবাদ কোর্ট 1/3 অফ দিস ওয়াজ গিভেন টু দ্য হিন্দু মহাসভা, সেখানে কিন্তু এখন রাম মন্দিরটা হয়েছে, ঠিক আছে। So let us study about that. November 9, 2019, Supreme Court delivered a landmark judgment in the disputed case এবং 2.77 acres যেটা ছিল সেটা কিন্তু ওদের দিয়ে দেয় এবং একটা ম্যাসিভ রাম মন্দির হয়েছে এখানে। দিস ইজ আ ভেরি 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 গ্রেট এক্সাম্পল অফ দ্য নাগারা স্টাইল অফ দ্য টেম্পল আর্কিটেকচার। এবার আমি একটু টেম্পল আর্কিটেকচারে তোমাদের ঢুকে যাই, এগুলো তো না দেখলে আমি থাকতে পারি না। তোমাদের বলেছি
all Hindu temples যেগুলো নাগারা স্টাইলে বানানো হয়, they are always built on a raised platform. তোমরা যদি দক্ষিণেশ্বরেও যাও দেখবে একটা পাটাতন আছে, ওটার উপর উঠতে হয়, তো দ্যাট ইজ নোন অ্যাজ আ জাগতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? This is known as a mandapa. Mandapa is also there in the South Indian temples. Mandapa নাগারা, এটা খুব ভালো করে বোঝো, নাগারাতে এক ধরনের মণ্ডপা থাকে। সাউথ ইন্ডিয়া অর্থাৎ দ্রাবিডিয়ান স্টাইলে তিন ধরনের মণ্ডপা থাকে। একটা হলো যে মেইন মণ্ডপা, একটা হলো দেখবে আর্ধ মণ্ডপা, যেখানে বসে বসে লোকেরা দেখবে প্রেয়ার করে, একটা বেসিক্যালি প্রেয়ার হল থাকে। আরেকটা থাকে একটু ডিফারেন্ট সাইডে থাকে কল্যাণ মণ্ডপা, যেখানে সাউথ ইন্ডিয়ান বিয়েগুলো হয়, and that is a perfected by a Vijayanagar style of temple architecture. ওখানে প্রতিটা টেম্পলে একটা আলাদা করে কল্যাণ মণ্ডপা আছে, এবং তোমরা যদি চোলা টেম্পলে যাও সেখানেও কিন্তু আছে। কল্যাণ মণ্ডপা কিন্তু আবার ভেসেরা স্টাইল অফ আর্কিটেকচারে নেই। বুঝতে পেরেছো এই জিনিসটা? এবার হলো গর্ভগৃহ। হোয়াট ইজ গর্ভগৃহ? গর্ভগৃহ মানে যেখানে আইডলটা থাকে। শিখারা তোমরা খুব ভালো করে জানো, which is a curvilinear structure. What is প্রদক্ষিণ পথা? আমাদের বাঙালিরা এরকম মানি না, আমরা যখন ঠাকুরকে পুজো করি ঠাকুরের চারপাশে কিন্তু আমাদের প্রদক্ষিণ করতে হয়, টু ক্লেম দ্যাট ইউ আর দ্য ইউনিভার্স অ্যান্ড উই আর স্মল প্ল্যানেটস হু আর রিভলভিং রাউন্ড ইউ, অ্যান্ড ইউ আর দ্য ক্রিয়েটিভ, ইউ আর দ্য ডিস্ট্রয়ার, ইউ আর এভরিথিং, বাট উই সেলডম ডু ইন হিন্দু মতলব ইন বেঙ্গলি কালচার। প্রতিটা সাউথ ইন্ডিয়ান টেম্পলেও গিয়ে দেখবে বা নর্থ ইন্ডিয়ান টেম্পলেও গিয়ে দেখবে এখানে কিন্তু দ্রাবিড়ীয় নাগারা দুটোতেই আছে, উই হ্যাভ গট দ্য প্রদক্ষিণ পথা। I will take surely. ঠিক আছে, and we have the dhwaja, and this is a kalasha. পুরী জগন্নাথ টেম্পলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দ্যাট ইজ নোন অ্যাজ আ আমালাকা। আমালাকার উপরেই ওরা ফ্ল্যাগটা রাখে। ঠিক আছে, এই অবধি সবাই বুঝেছো টেম্পল আর্কিটেকচার? কোথায় পড়িয়ে দিলাম? কাশ্মীর ইনসার্জেন্সি। দিস ইজ হাউ you connect everything. Okay, so it also directed the central and the UP government to allot 5-acre land to Muslims as a prominent place for building a mosque. In August 2020, Prime Minister Narendra Modi laid the foundation stone of the proposed Ram Mandir at Ayodhya, and it was massive. I will show you the picture. Grand abode of Lord Ram. কিছু কিছু জিনিস আমি বলছি। একটা তো হলো এটা দেখো তিনটে তলা, কোথায় দেখো এটা 1, এটা 2, এটা 3, তিনটে তলা from temple will have 5 dome shaped mandaps and 1 shikhara. mandap মানে হলো এটা হলো একটা শিখারা, শিখারা মানে হলো জাস্ট এই পার্টটা, mandap 1, mandap 2, mandap 3। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই পার্টটা হলো গিয়ে জাগতি। ঠিক আছে, অরিজিনাল ডিজাইন হ্যাড গট দুটো স্টোরি, মানে এই ওপরেরটা ছিল না, এবং তিনখানা মণ্ডপ ছিল। ঠিক আছে, 5 dome shaped mandaps, I guess, sorry এখানে আরেকটা আছে, 1 2 3 1 2 3 4 5, কোথাও একটা আছে, 5টা হয়তো এদিক ওদিক আছে, আমাদের দেখতে পাচ্ছি না। অরিজিনাল স্ট্রাকচারে 3টে মণ্ডপ ছিল। নাম্বার অফ পিলার্স ইনক্রিজ ফ্রম 212 টু 360, মেবি 360 ডিগ্রি যাতে কভার হয়, টু কভার এভরিথিং। Temple design based in keeping in consideration with Vastu Shastra, says Chief Architect Chandrakanta Bhai Sompura, who had also designed the Akshardham temple. Very important, এটা কিন্তু আসতে পারে। এই যে এই রাম মন্দিরটা হলো, এটা কার আপেক্ষিক, মানে কার সাথে it bears a resemblance, close resemblance, that will be Akshardham temple. তোমরা মোটামুটি দেখবে যেটা নর্থ ইন্ডিয়ান যে টেম্পলগুলো আছে মোটামুটি কিন্তু সেম ইয়েতে হয়। বিড়লা টেম্পল দেখবে সেম ইয়েতে। ঠিক আছে, then we had got Prabhakarji Sompura had designed the Somnath temple. Nagara style Ram temple had been designed keeping in mind of the Shilpa Shastra specifications, মানে আমাদের যেটা সব কিছু বাস্তুশাস্ত্র, শিল্পশাস্ত্র, মোস্ট প্রবলি কিছু পার্টস অফ এভরি শাস্ত্র হ্যাজ বিন ডান। ঠিক আছে, and then sorry আর কিছু নেই, we have to kind of end the class. এই অবধি সবাই বুঝতে পেরেছো? Over 2 lakh bricks with Sri Ram inscribed on them in various languages collected over 30 years ago from across the country had formed the foundation. Is it clear for everyone? Is it clear for everyone? Please তাড়াতাড়ি রেসপন্ড করো, we have to end the class. Okay,
সো কেমন লাগলো ক্লাসটা? আই হোপ মেনি ইনফরমেশনস, অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা পরে একবার রিভিশন দিতে পারো সো দ্যাট ইট উইল হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং। প্লিজ একটু কমেন্ট করে দিও কেমন লাগলো ক্লাসটা। আর যারা যারা এসেছে প্লিজ একটু লাইক দিয়ে দিও। ওকে, সো কেউ তো বলছো না কেমন লাগলো ক্লাসটা, তো আমি সেশনটা এন্ড করছি। And I hope you have liked the session, and please share it among your friends, and I hope it has opened a new perspective about the Kashmir insurgency and the Ram Ayodhya Babri Masjid issue, etc. Okay. কেউ কিছু বললোই না, কি বাজে তোমরা, সিরিয়াসলি। Amit Achar, okay, thank you so much. I hope you know now, you have a better idea. ওকে চলো, গুড নাইট, থ্যাংক ইউ, অ্যান্ড কালকে ক্লাস আছে, কালকে আমি ক্লাস নেব, ঠিক আছে, বাই, জয় হিন্দ। I have to end the class, I have to press escape. Bye, good night.